নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অভির আড্ডা। আমি অভিরূপ। আজ যে গল্পটা আমরা উপস্থাপন করতে চলেছি সেটা আমার এক প্রিয় লেখকের গল্প। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি কেমন হলো তা আমাদের কমেন্টে জানিও। শুরু হচ্ছে প্রণব সেনের লেখা অন্ধকারের ডাক। রাতের শেষ ট্রেনে কলকাতা থেকে বারুইপুর ফিরছে মিলন। প্রতিদিনও এই ট্রেনেই বাড়ি ফেরে, কিন্তু গত কয়েকদিন ধরে ওকে অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পার্ক সার্কাস স্টেশনের আগে যে কবরখানা আছে তার পাশ দিয়ে ট্রেনটি যখন যায়, ওর শরীর জুড়ে কেমন এক অস্থিরতা প্রবল হয়ে ওঠে। কবরখানার সীমানার পাঁচিলের ধারে জন্মানো সারি সারি গাছগুলিতে চলন্ত ট্রেনের আলো পড়ে যে আলো আঁধারির খেলার সৃষ্টি হয়, সেদিকে চোখ পড়লেই মিলনের বুক কেঁপে ওঠে। কেন এমন হয় ও বুঝতে পারে না। কতবার ভেবেছে ওদিকে তাকাবে না, চোখ বুঝে থাকারও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওই জায়গাতে ট্রেনটা এলেই চোখ দুটো আপনা থেকেই খুলে যায়, ঘামতে থাকে, চশমার কাছে ঘামের জল নামে, চারিদিকে কেমন ঝাপসা হয়ে যায়। এমন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে, কার কাছে গেলে প্রতিবিধানের সঠিক উপায় জানতে পারবে, তেমন কোনো মানুষের সন্ধান এখনো পায়নি মিলন। বাড়ির কাউকে এই সমস্যার কথা জানাতেও পারছে না। তারা শুনলে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়বে। কারখানার এক সহকর্মী দিলীপকে জানিয়েছিল। সে তো শুনেই প্রথমে হেসেছিল, তারপর বলেছিল, ও তো মানসিক রোগ, নিজের মনকে শক্ত কর, দেখবি আর কোনো উৎপাত নেই। যাদের মন দুর্বল তারাই এমন রোগে আক্রান্ত হয়। দিলীপের উপহাস ও উপদেশ শুনেও মিলন মন থেকে আতঙ্ক মুছে ফেলতে পারেনি। রাতের ট্রেনের যাত্রী কম থাকায় ওদিকে সহজেই নজর চলে যায়। এই অবস্থাকে এড়াতে মিলন 3 দিন 7টার ট্রেন ধরেছে। ভিড় উপচে থাকা ট্রেনের কামরা থেকেও মিলনের দৃষ্টি কখন ওদিকে চলে গেছে। ওর মনে হয়েছে কেউ যেন ওকে জোর করে ওদিকে দৃষ্টি ফেরাতে বাধ্য করছে। কোনো পরিবর্তন ঘটাতে না পেরে মিলন আবার রাতের ট্রেনে বাড়ি ফিরতে শুরু করেছে। তাছাড়া প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফেরাও ওর পক্ষে সম্ভব নয়। হাওড়ার এক ছোট কারখানায় কাজ করে মিলন। ছুটি হয় রাত 8টায়। অনেকদিন ছুটির পরও মিলনকে কাজ করতে হয়। হাতের কাজ শেষ না করে চলে যাওয়ার উপায় নেই, মালিকের তেমনই নির্দেশ। নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর ভয় রয়েছে। তাই মিলন ব্যক্তিগত সমস্যায় বিব্রত হয়ে পড়লেও তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। আজ এই কবরখানার পাশে এসেই হঠাৎ ট্রেনটা থেমে গেল। মিলনের বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। কেমন একটা ঘোঙানির শব্দ শুনতে পাচ্ছে মিলন। পাঁচিলের ধারের গাছগুলির অন্ধকার থেকে ভেসে আসছে শব্দটা। শব্দের ক্রমাগত আঘাতে মিলন কিছুতেই স্থির থাকতে পারছে না। জানলার গড়াত চেপে ধরল। সেই মুহূর্তে কামরার সব আলো নিভে গেল। কামরার ভেতরে জমাট অন্ধকার থই থই করছে।
শুধু বাইরে থেকে ভেসে আসছে ক্ষীণ আলো। মিলনকে এই অবস্থায় দেখে এক সহযাত্রী কিছুটা দূর থেকে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ লাগছে? উত্তর দেওয়ার সামর্থ্য নেই মিলনের। কাপা কাপা গলায় দু একটা শব্দ উচ্চারণ করল। সহযাত্রী তার অর্থ বুঝতে না পেরে মিলনের কাছে এসে দাঁড়াল। সহানুভূতি জানাতে বলল, আপনি যদি খুব অসুস্থ বোধ করেন শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়লে আপনাকে আমি ডেকে দেব। আপনি বারুইপুর থাকেন আমি জানি। মিলন তার কথা যেন একেবারেই শুনতে পায়নি। ও তখনও বাইরে সেই গাছগুলির দিকে তাকিয়ে। ক্রমশ তার চোখ মুখের চেহারা বদলে যাচ্ছে। চোখ দুটো ফুলে গোল হয়ে উঠল। দৃষ্টিতে কেমন ঘোলাটে ভাব। ওর মুখ থেকে বিকৃত আর্তনাদের শব্দ বেরিয়ে এলো। সহযাত্রী সেই শব্দ শুনে আটকে উঠল। মিলনের কাছে দাঁড়িয়ে থাকতে সে সাহস পেল না, ছিটকে দূরে সরে গেল। মিলন হঠাৎ উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি এগিয়ে গেল দরজার দিকে। সহযাত্রী মিলনের এই ছুটে যাওয়া দেখে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটতে চলেছে অনুমান করতে পেরে আতঙ্কিত হয়ে উঠল। প্রায় 15 মিনিট হয়ে গেল। ট্রেনটা এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? সহযাত্রী বলল, আপনি কি এখানে নামতে চাইছেন? সহযাত্রীর কথা শুনে মিলনের অদ্ভুত আচরণ দেখে আরো 2-3 জন যাত্রী কৌতূহলী হয়ে এগিয়ে এলো। এত রাতে কেউ যদি সত্যি সত্যি এখানে ট্রেন থেকে নেমে যায়, সে বাড়ি ফিরবে কিভাবে? তাছাড়া জীবনের ঝুঁকিও রয়েছে। অন্ধকারে যারা অসামাজিক কাজ করে তাদের খপ্পরে পড়ে যেতে পারে। তাছাড়া তার পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠতে পারে। মিলনের দৃষ্টি শুধু গাছের ওই অন্ধকারের দিক। ওখানে পরিচিত কারোর ছায়া কি দেখতে পেয়েছে, যে ওকে ডাকছে? মিলনের হঠাৎ মনে হলো একবার ঝাঁপিয়ে পড়ে দেখবে কি হয়। তার ফলে তো শরীরের হাড়গোড় ভাঙবে, রক্তাক্ত হয়ে উঠবে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এই ভাবনা ওকে থমকে দাঁড় করিয়ে দিল। এতক্ষণ যে ইচ্ছার তাড়না ওকে নিয়ন্ত্রণ করছিল তার হাত থেকে রেহাই পেল, কিন্তু সে তো মুহূর্তের জন্য। আবার সেই ইচ্ছার তীব্রতা বাড়তে লাগলো। মিলন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল অন্ধকারের বুকে, আর তখনই ট্রেনটা চলতে শুরু করলো। সহযাত্রীদের প্রত্যদর্শী হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারোর পক্ষেই চলন্ত ট্রেন থেকে নামা সম্ভব হয়নি। মিলন আছড়ে পড়েছে পাঁচিলের গায়ে। কপাল ফেটে চৌচির, রক্ত বেরোচ্ছে গল গল করে। গাছগুলির ডালপালার খোঁচায় বুক পেটের চামড়া সাংঘাতিকভাবে ছড়ে গেছে। পাঁজরের কয়েকটা হাড়ও ভেঙে গেছে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় স্থির হয়ে গেল মিলন। ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন ওর শরীরে প্রাণের কোনো চিহ্ন ছিল না। মিলন নিজেই তার মৃত্যুকে ডেকে নিয়ে এলো। কিন্তু মিলন কেন এই অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে তার কারণ সম্পর্কে বাড়ির কেউই কিছু বলতে পারেনি।
দিলীপ এবার আর উপহাস করে ঘটনাটাকে উপেক্ষা করতে চায়নি। মিলনের মৃত্যু ওকে খুবই দুঃখ দিয়েছে। দিলীপই পুলিশকে জানিয়েছে মিলনের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। সেদিন মিলনের কথাতে গুরুত্ব না দিয়ে খুব ভুল করেছে। সে কারণেই ওর মনে অনুশোচনা জেগে ওঠে মাঝে মাঝে, ওকে অত্যন্ত পীড়িত করে। কয়েকদিন আগে ওখানে মিলনের এক বন্ধু চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। কাছাকাছি ও থাকতো, অনেক চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারেনি। খুব হতাশায় ভুগেছিল। বেঁচে থাকার আর কোনো লাভ নেই, এই বোধই তাকে আত্মহত্যার পথে নিয়ে যায়। মিলন বন্ধুর মৃত্যুতে খুবই আঘাত পেয়েছিল। তারপর থেকেই মিলনের মনে হতো ওর বন্ধু ওর জন্য গাছের আড়ালে বসে অপেক্ষা করছে, ওকে হাতছানি দিয়ে ডাকছে। গাছের অন্ধকারে চলন্ত ট্রেন থেকে আলো পড়লেই মিলন স্পষ্ট দেখতে পেত ওর বন্ধুকে। তার ঘুঙানির শব্দ শুনতে পেত। মিলনকে কাছে ডেকে নিয়েছে ওর বন্ধু। হয়তো সেই পৃথিবীতে মিলনের মতো আর কোনো বন্ধু খুঁজে পায়। বন্ধুর মতোই মিলন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছে পুলিশ এই মৃত্যু রহস্যের তদন্ত ইতি টেনে দিল। সেদিন রাতে দিলীপ স্বপ্নে দেখা পেল মিলনের। থেতলে যাওয়া কপাল বেয়ে রক্ত ঝরছে, চামড়া ওঠা বুক, পেট, ভাঙা পাঁজরের কয়েক টুকরো হাড় বেরিয়ে এসেছে। এমন এক বিভৎস চেহারা মিলনের, অথচ তার চোখে মুখে যন্ত্রণার কোনো ছায়া নেই। পরিতৃপ্তির এক অদ্ভুত হাসি ছড়িয়ে আছে সেখানে। মিলন বলল, আমি তোমাকেও পেতে চাই, তুমি চলে এসো, শুধু একটু যন্ত্রণা সহ্য করতে হবে, তারপর পাবে অসীম শান্তি। দিলীপ চিৎকার করে উঠল, আমি এই পৃথিবী ছেড়ে কিছুতেই যাব না। তোমাকে আসতেই হবে। মিলন ক্রমশ কাছে এগিয়ে আসে। দিলীপ ওর হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার জন্য বিছানা থেকে লাফিয়ে নামলো নিচে। ছুটে গিয়ে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে এলো। পাশের ঘরের দরজায় কয়েকবার ধাক্কা দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। দিলীপের দাদা আচমকা ধাক্কার শব্দ শুনে উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। দিলীপকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে তার জ্ঞান ফেরালেন। দিলীপ দাদাকে ভয়ে ঝাপটে ধরে বলল, আমি ও ঘরে যাব না, মিলন এসেছে আমাকে নিয়ে যেতে। তোকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, তুই চুপ করে শুয়ে থাক। দিলীপ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দাদার মুখের দিকে। এই মাঝরাতের নির্জনতাকে কাঁপিয়ে বাতাসে ভেসে এলো কোন এক চেনা পাখির ডাক। আর্তনাদ নয়, মধুর সঙ্গীতের মতো সেই ডাক। এতক্ষণ শুনছিলে প্রণব সেনের লেখা অন্ধকারের ডাক। কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানিও। দেখা হবে পরের শনিবার আরো একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।